তো ভারত নানাভাবে বাংলাদেশকে ভয়ভীতি দেখালেও মূলত ভারত নিজেই কিন্তু ভয়ের মধ্যে থাকে, কখন বাংলাদেশে তার অনুগত, তার দাসত্ব করবে এমন সরকারের বাইরে কোনো সরকার চলে আসে কিনা। তো সেটা কেন? কারণ হচ্ছে যে তারা জানে যে বাংলাদেশ যদি তাদের বা অনুগত সরকার না থাকে, তাহলে তারা যে কোনো সময় চীন অথবা পাকিস্তানের সহযোগিতা পেতে পারে, এবং চীন এবং পাকিস্তান বাংলাদেশের উপর দিয়ে ভারতের উপর যে কোনো আক্রমণ চালাইতে পারে বা চাপ প্রয়োগ করতে পারে। তো এবং বাংলাদেশ যদি আনরেস্ট হয় বা বাংলাদেশের সরকার যদি ভারতপন্থী না হয়, ভারতের কথা মতো না চলে, তাহলে আহ, ভারতের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে সেগুলো আনরেস্ট হবে, সেখানে আন্দোলন তৈরি হবে এবং তারাও বাংলাদেশের সাথে একাত্ম হয়ে ভারতের উপর চড়াও হইতে পারে। অর্থাৎ ভারত সবসময় বাংলাদেশে কে সরকার হচ্ছে সব সময় সেদিকে খুব সতর্কতার সাথে নজর রাখে। এবার আমরা দেখলাম যে ডাকসু নির্বাচনের পর ভারত তাদের এই উদ্বেগের কথা সরাসরি প্রকাশ করেছেন যে বাংলাদেশে ইতোমধ্যে ছাত্রদের নির্বাচনগুলোতে জামাত ভালো করেছে, এই ব্যাপারটি উদ্বেগের বিষয়। যাই হোক, শুধু এইটা নয়, বা ভারত যে বাংলাদেশকে ভয় পায় তার আরো একটি নিদর্শন হচ্ছে 2016 সালে বাংলাদেশে দুটি সাবমেরিন রাখলো চীন। বঙ্গোপসাগরে দুটি সাবমেরিন রাখা হলো। সেই সাবমেরিন রাখার পর ভারতের টেনশন শুরু হয়ে গেল যে চীন এই সাবমেরিন বাংলাদেশে রেখেছে যাতে যে কোনো সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে। তো এটা রাখার পর এই সাবমেরিন নিয়ে তেমন কথাবার্তা কারোই নেই। চীন রেখেছে, বাংলাদেশ অনুমতি দিয়েছে, চীন রেখে দিয়েছে। এটা আমরা যতদূর জেনেছি, মানে সরকারকে জানানো হয়েছে এটা চীনের পক্ষ থেকে বাংলাদেশের জন্য উপহার। কিন্তু প্রথম আলো যেটা করেছে, যেহেতু প্রথম আলোটা কোন বিশেষ একটি দলের বা দেশের পত্রিকা সেটা আমরা সবাই জানি, তারা হেডলাইন করলো যে এই সাবমেরিন কেবলের জন্য প্রতি মাসে বাংলাদেশের খরচ হচ্ছে 200 কোটি টাকা, বড় একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে, কেন এই সাবমেরিন রাখা হলো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, মানে অনেক চুলকানি তাদের। কারণ প্রথম আলো জানে যে তারা এই ধরনের রিপোর্ট করলে বাংলাদেশের মানুষ একটু উত্তেজিত হবে, বা স্যাবোটাইজ করে ভারতীয় এজেন্টরাই কিছু মানুষকে উত্তেজিত করে এই সাবমেরিন কেবল বঙ্গোপসাগর থেকে সরানোর জন্য বাধ্য করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে সেভাবে ওই কাজে সফল হয় নাই। কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে ওই ঘটনার পর, অর্থাৎ চীনের দুটো সাবমেরিন বঙ্গোপসাগরে রাখার পর বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কটা কিছুটা ঢিলে ঢালা হয়ে গেল। এবং এরপর 2016 সালে যখন সাবমেরিন রাখলো, 18 সালের নির্বাচনে ভারত কিন্তু আর শেখ হাসিনাকে সহযোগিতা করে নাই। কিন্তু তারপর 18 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলো, কারণ হলো ওই সময় আবার চীন সহযোগিতা করেছে, কারণ চীনের দুটো সাবমেরিন কেবল বঙ্গোপসাগরে রাখার অনুমতি দিয়েছিল শেখ হাসিনা। যাই হোক, তো এই যে প্রতিবেশী অন্যান্য দেশের কাছ থেকে যে বাংলাদেশ সহযোগিতা পায় বা পেতে পারে, বিশেষ করে চীন এবং পাকিস্তান সবসময় সহযোগিতা করবে ভারতের বিরুদ্ধে কিছু হলে, এটা ভারত খুব ভালো করে জানে। তো নিজেদের এই ভয় লুকিয়ে রাখার জন্য তারা সবসময় যেটা করে সেটা হচ্ছে যে বাংলাদেশের কিছু এজেন্ট দিয়ে, তাদের নিজেদের এজেন্ট দিয়ে, বাংলাদেশি এজেন্টদেরকে দিয়ে বাংলাদেশের মানুষকে একটু ভয়ভীতির মধ্যে রাখে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে আমাদের খাদ্য সংকট পড়বে, আমাদের এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, আমাদের চতুর্দিকে ভারত, তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। অতএব ভারতের সঙ্গে যেন আমরা কোনো বাড়াবাড়িতে না যাই, ভারত যা বলে তাই আমরা মেনে নেই, ভারত আমাদের উপর যত নিপীড়ন চালাক, আমাদের যা কিছু নিয়ে যায় যাক, মানে দ্বিপাক্ষিক নীতিগুলোকে একচেটে ভাবে তাদের পক্ষে নিয়ে যাক। অর্থাৎ ভারতের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক শোষণ, যাই কিছু হোক না কেন, আমাদেরকে ভারতের এই দাদাগিরি মেনে নিতে হবে। কিন্তু এই জিনিসটা আওয়ামী লীগ এবং বিএনপি একটু হ্যাঁ না করে শেষ পর্যন্ত মেনেই নেয়, কিন্তু জামাত ইসলামী কখনো তাদের এই অন্যায় আচরণ মেনে নেবে না, আধিপত্য মেনে নেবে না। এটা ভারত খুব ভালো করে জানে, কারণ 1971 সালেও জামাত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একা লড়াই করেছে। যার কারণে জামাত ইসলামীকে ভারত আজও পর্যন্ত মানুষের কাছে কালারিং করে রেখেছে, ভিলেন বানিয়ে রেখেছে। শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতার কারণে জামাতকে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে নানা ধরনের অপরাধের সাথে ট্যাগ করে এই কাজটি করেছে। এমনকি প্রত্যেকেই জানে যে যে জামাত নেতাদের ফাঁসি হয়েছে সেটিও সম্পূর্ণ ভারতের নির্দেশনায় হয়েছে, ভারতের প্ল্যানিং এ হয়েছে, এবং বাংলাদেশ সরকার বাধ্য হয়ে এই ফাঁসি দিয়েছেন। কারণ যে আইন, এই আইনে আসলে এরকম ভাবে কখনো ফাঁসি হতে পারে না। যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অতীতেও কোনো মামলা ছিল না। শেখ মুজিবের সময় যে মামলাগুলো হয়েছিল
যে বিচারগুলো হয়েছিল তাতেও এরা কেউ আসামি ছিল না, কিন্তু শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য, ভারতের আনুগত্য রক্ষা করার জন্য শেখ হাসিনা শেষ পর্যন্ত এই বিচারগুলো, এই বিচারিক হত্যাগুলো সে করতে বাধ্য হয়েছে। সো এটা খুব সহজ করে বলা যায় যে ভারতের পক্ষের সরকারি সবসময় বাংলাদেশে আসে, ভারতের কথা মতো চলতে বাধ্য হয়। এবং আমরা দেখলাম যে 5ই আগস্টের পর যারা এতদিন ভিন্ন সুরে কথা বলেছে, সেই বিএনপি আবার ঠিক আওয়ামী লীগের ভাষায় সেই ভারতীয় বয়ানে স্লোগান দেওয়া শুরু করেছে। তাহলে এখন ভারতের একমাত্র শত্রু হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তাদেরকে প্রতিহত করার মতো অবস্থা তাদের নেই। যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তারা স্পষ্ট জানিয়েছে এটি তাদের উদ্বেগের বিষয়। এর পরিপ্রেক্ষিতে ভারতের কিছু এজেন্ট বাংলাদেশে রাজনীতিবিদদেরকে জনমনে এই আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে যে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে ভারত কিন্তু তোমাদের সাথে যুদ্ধ শুরু করবে, তোমরা কিন্তু পারবা না। এই আশঙ্কাকে খুব হাসি মুখে, খুব প্রাণোচ্ছল ভাবে, খুব ফ্রাঙ্কলি স্পষ্ট করে দিলেন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বললেন যদি ভারত ঢুকে পড়ে, ঢুকে পড়ুক, আলহামদুলিল্লাহ। ঠিক ঠিক এভাবে বলেছেন, আলহামদুলিল্লাহ ভারত বাংলাদেশে ঢুকুক। আমাদের 50 লক্ষ যুবক প্রস্তুত আছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আরো কি প্রস্তুতির কথা তিনি সেটা খোলামেলা করেন নাই, কারণ আমরা জানি যদি বাংলাদেশের কখনো এরকম পরিস্থিতি হয় ভারতের সঙ্গে, তাহলে বাংলাদেশের পাশে ভারতের চেয়ে 3 গুণ শক্তিশালী রাষ্ট্র আছে যারা সহসা এসে দাঁড়াবে এবং স্বেচ্ছায় এসে দাঁড়াবে। অতএব ভারতের এই ভীতিকর পরিস্থিতিকে ভয় পাওয়ার কিছু নেই। আর এই 50 লক্ষ যুবক যখন আছে এবং এদের সাথে যখন কোটি কোটি আরো অন্যান্য মানুষ যুক্ত হবে, তখন ভারতের পক্ষে বাংলাদেশকে আর আগের মতো পদানত করে রাখা, দাসত্বের শৃঙ্খলে রাখার সুযোগ হবে না, বাংলাদেশের উপর আধিপত্য চালানোর সুযোগ হবে না। 3 নম্বর যে কথাটি আমরা বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাকাত ভিত্তিক অর্থনীতির একটি পরিকল্পনার কথা খুব ফ্র্যাঙ্কলি বলে ফেলেছেন, যেটি ইসলামী অর্থনীতির মূল চালিকা শক্তি। জাকাত ব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল চালিকা শক্তি, যার মাধ্যমে ধনীদের সম্পদ দরিদ্রদের মাঝে 8টি শ্রেণীর মাঝে আবর্তন করা হয়। এবং এই ব্যবস্থার কারণে কখনো ধনী অতিরিক্ত ধনী হতে পারে না এবং দরিদ্ররাও কখনো দারিদ্র্যের নিষ্পেষণে কষাঘাতে আত্মহত্যা করতে হয় না, মরতে হয় না। অর্থাৎ প্রত্যেকটা মানুষ সম্পদের একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে যায় জাকাতকে। কিন্তু এই জাকাতকে, ইসলামের এই সুন্দর পদ্ধতিকে একটি মহল খুব তিরস্কারের সঙ্গে গ্রহণ করেছে, তাচ্ছিল্যের সঙ্গে গ্রহণ করেছে, ট্রল করতে শুরু করেছে। এটা সম্পূর্ণ হারাম। আল্লাহর কোনো বিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হারাম। যদি সে মুসলমান হয় তার জন্য এটা কবিরা গুনাহ। আপনি পালন করছেন না সেটা এক গুনাহ, কিন্তু আপনি সেটা পালন না করার প্রতি আগ্রহী করে তুলছেন অন্যকে, কিংবা ওইটাকে অস্বীকার করছেন বা ওইটাকে তাচ্ছিল্যের মতো করে দেখছেন, এটা বড় ধরনের অন্যায়। এবং এটি যারা করে, জাকাত দিতে অস্বীকারীদের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ঘোষণা পর্যন্ত করেছিলেন। অর্থাৎ জাকাত একটি ফরজ বিধান, এটি অস্বীকার করার উপায় নেই। আপনি অনেক ফরজ বিধান আছে যেটি আপনি ব্যক্তিগত আমল, সেটা আপনি পূরণ না করলেও চলবে, কিন্তু জাকাত আপনাকে আদায় করতেই হবে। ইসলামী রাষ্ট্রের জন্য এটা বাধ্যতামূলক। তো সেই জাকাতকে যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়, অর্থাৎ ধনীদের সম্পদ কে যদি দরিদ্রদের মাঝে সে নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট, অর্থাৎ সাহেবে মাল যারা হবেন, যাদের সামর্থ্যবান আছে, সেই জাকাতের উপযোগী যদি তিনি হন, যে কারো কাছ থেকে নয়, জাকাতের উপযোগী যে ব্যক্তিরা হবেন, শুধুমাত্র নিসাব পরিমাণ সম্পদ যাদের থাকবে তারা সেই নির্দিষ্ট হারে জাকাত দিবেন এবং সেই জাকাত দিয়ে দারিদ্র বিমোচন করা হবে। সেই প্ল্যানের কথা বলাতে অনেকে ট্রল করা শুরু করেছেন। তো একটি ইসলামের বিধান নিয়ে এই ট্রল করাটা তাদের জন্য অন্যায়। আসলে তারা জামাতের বিরোধিতা করার জন্য নানান ধরনের পন্থা খুঁজছেন, কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে যদি জাকাত ব্যবস্থাপনা সঠিকভাবে এখানে পরিচালিত হয় তাহলে আসলে দারিদ্র শূন্যের কোঠায় নেমে আসবে। অপরদিকে জামাতের আরেক নেতা স্পষ্ট ঘোষণা করেছেন যে যারা আজকে ছাত্র তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে এক হাতে সার্টিফিকেট নেবে আর এক হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবে। যদি এটা করা সম্ভব না হয় তাহলে তাদের জন্য ভাতার ব্যবস্থা থাকবে। যুবকরা কিন্তু এটুকুই চায়। যে লড়াইটা হয়েছে সেটা কিন্তু আসলে চাকরির জন্য লড়াই, কোটার বিরুদ্ধে লড়াই, ন্যায্যতার লড়াই। কোটা দিয়ে 55% মানুষকে বিশেষ ফ্যাসিলিটি দেওয়া হয় আর 45% মানুষ, সারা বাংলাদেশে যত মেধাবী আছে তাদের জন্য মাত্র 45%। এই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলন হয়েছে। হাজার হাজার মানুষ তাদের অঙ্গহানি ঘটেছে, জীবন দিয়েছে।
সো আর যেন কাউকে এই আন্দোলনের জন্য, চাকরির আন্দোলনের জন্য বা কোটা আন্দোলনের জন্য, এরকম ন্যায্য অধিকারের জন্য জীবন দিতে না হয়, তার জন্য জামাতের সেই সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্পষ্ট বলেছেন, এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি। যদি চাকরি দেওয়া সম্ভব না হয়, তাদের জন্য বেকার ভাতা থাকবে, এবং এটি খুব সহজভাবেই সম্ভব। বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ দুর্নীতি পাচার হয়, দুর্নীতির মাধ্যমে পাচার যে টাকাটা হয়, সেই টাকাটাই যদি বাংলাদেশে আটকানো যায়, তাহলে বেকার ভাতা দেওয়া কঠিন কিছু নয়। একটা জিনিস বলি, সেটি হচ্ছে যদি বাংলাদেশ আরো কোনো ভাতা কারো উপর দেওয়া হয়, বাংলাদেশের মধ্যে যদি টাকাটা ঘোরে, তাহলে আসলে রাজস্বের খুব বেশি ক্ষতি হয় না। টাকা যত রাউন্ড হয়, যতটাই মানুষের হাতে হাতে যাবে, তত বেশি টাকার পরিমাণটা বাড়ে, এতে ক্ষতি হয় না। আমরা এটা খুব ভালো করে জানি যে দেশের মধ্যে টাকা যত ঘুরতে থাকবে, বরং পড়ে থাকলে, অলস পড়ে থাকলে সেটা রাষ্ট্রের কোষাগারের জন্য ক্ষতি। তো এটা যদি যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, আমরা নিশ্চিতভাবে মনে করি যে বেকারত্ব থাকবে না, এবং চাকরির জন্য কাউকে ঘুষ দিতে হবে না, এবং চাকরিতে যারা জয়েন করবেন তারা কেউ দুর্নীতি করবেন না, করতে পারবেন না। এটা কি প্রথম দিন থেকে হবে? না, বছরখানেক হয়তো তাদের সময় লাগবে মানুষকে বোঝাতে এবং মানুষকে অভ্যস্ত করতে। তারপর ধীরে ধীরে এটার রেজাল্ট পাওয়া শুরু করবে মানুষ। যখন মানুষ যে নিজেই কোনো টাকা পয়সা ছাড়া, কোনো ঘুষ ছাড়া চাকরি পাবে, সে নিঃসন্দেহে আর চাকরির জন্য, মানে চাকরি করতে গিয়ে কারো কাছ থেকে ঘুষ নেবেন না। আর যদি কেউ নেন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে তাদের জন্য বিভিন্ন কার্যক্রম থাকবে, মোটিভেশন কার্যক্রম থাকবে, যাতে তারা সেই অন্যায় থেকে ফিরে আসেন। এরপর একই সঙ্গে আইনকে ধীরে ধীরে কার্যকর করা হবে, যে দুর্নীতি করলে তার শাস্তি কি, বাংলাদেশের প্রচলিত আইনই সে শাস্তি হবে। এরপর সেই শাস্তি ধীরে ধীরে মাত্রা একটু বাড়তে থাকবে, এবং মানুষ যখন সম্পূর্ণরূপে স্বাবলম্বী হয়ে যাবে, ব্যক্তিগত আয়ের উপর নির্ভর করতে পারবে, তখন আইনকে আরেকটু কড়াকড়ি আরোপ করা হবে। অর্থাৎ আমরা জানি যে একটি সুস্থ ব্যবস্থাপনার মধ্যে 5 বছরের মধ্যেই বেকারত্ব দূর করা সম্ভব, দুর্নীতি দূর করা সম্ভব, এবং মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। আর সেই কাজটি তারা 1 বছরের মধ্যে দেখাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুরো বাংলাদেশকে কিভাবে জামাত ইসলাম সাজাতে চায়, তারই একটি রেপ্লিকা হচ্ছে, প্রতিকায়ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দেখাবে যে জামাত ইসলাম বা শিবির তারা আসলে কি চায়। ইসলাম মনা লোকগুলো যদি ক্ষমতায় আসে, তারা আসলে নারীর উপর নির্যাতন করে, নারীর বোরকা পড়তে বাধ্য করে, নাকি কোনো ধরনের কোনো কিছু চাপিয়ে দেয়, বরং তারা কিভাবে মানুষের জনকল্যাণমুখী কাজ করে, ছাত্র কল্যাণের কাজ করে, কিভাবে মানুষকে ঠিক উদ্বুদ্ধ করে একটি সুন্দর সমাজ জীবন বেছে নেওয়ার প্রতি উৎসাহিত করে। সেই দৃশ্যগুলো, সেই প্রমাণগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা উপস্থাপন করেই সাধারণ মানুষকে এই মেসেজটা দিতে চায় যে আমরা এরকমই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে ছাত্ররা তাদের বড় বড় যে দাবিগুলো ছিল সেগুলো পেয়ে যাচ্ছে। ডাইনিং এর খাবারের মান ভালো হচ্ছে, ক্যাফেটেরিয়ার খাবারের মান ভালো হচ্ছে। মেয়েরা, যাদেরই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তারাও তাদের স্বাধীনতার কথা বলছে যে আমরা খুব নিরাপদ ফিল করছি। মদখোর, গাঁজাখোর যারা ছাত্রদের জন্য হুমকি ছিল, বিভিন্ন জায়গায় আড্ডা দিত, সেই মাঠটার যেখানে একটি শিক্ষার্থী খুন হয়েছিল, ঠিক সেই জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে, পাগলদের উৎখাত করা হয়েছে, পাগলদের ছদ্মবেশে অন্য দেশের এজেন্টদের সম্ভবত থাকতে পারে, তাদেরকে উৎখাত করা হয়েছে। মোট কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সুন্দর পরিবেশ ফিরে এসেছে, নামাজের পরিবেশ ফিরে এসেছে, মসজিদে এসি লাগানো হয়েছে, হলগুলোর পরিবেশ সুন্দর করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে একটি বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পেয়েছি, এবং আগামী 5-6 মাসে আরো বড় ধরনের পরিবর্তন সেখানে আসবে, এবং এই পরিবর্তন দেখে সারা দেশের মানুষ উদ্বুদ্ধ হবে যে না, আসলে পরিবর্তনের জন্য আমরা এই আগের দুই সরকার, যে বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিএনপি, বিএনপি আওয়ামী লীগ, সারা জীবন এই ঘেরাটোপে বন্দি না থেকে আমরা আমাদের ভালোর জন্য এবার একটি নতুন সিদ্ধান্ত নিতে চাই। আর এই ভয়টি পাচ্ছে বলেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে, বাতিল করার চেষ্টা করেছে, এবং নানান মিথ্যাচার করে জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামী ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যাচারের মাধ্যমে তারা সেই পুরনো বন্দোবস্ত এখনো জারি রাখতে চায়। তাদের চাঁদাবাজি, তাদের লুটতরাজ, তাদের একগুঁয়েমি রাজনীতিকে এখনো তারা টিকিয়ে রাখতে চায়। সবশেষ আমরা সেই সব রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা মোটামুটি জনগণের সামনে পরিষ্কার করেছেন যে তারা আসলে কোনো প্রতিবেশী রাষ্ট্রকেও ভয় পান না, এবং তারা বাংলাদেশের মানুষের জন্য
দারিদ্র্য বিমোচনের জন্য, শিক্ষার্থীদের জন্য, বেকারদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু পরিকল্পনা তার ইতিমধ্যেই নিয়ে রেখেছেন এবং সেগুলো বাস্তবায়ন করা তাদের জন্য সহজ। আমরা সেই প্রত্যাশায় রাখছি এবং আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাবো, সে আশাই ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।